হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরিশ আর তোমরা দেখছো আমার নতুন চ্যানেল সৌরিশ এডুকেয়ার। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে ইন্ডিয়ান পলিটি থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু লেন্দি, ওকে? তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তো আজকে যে বিষয়টি তোমাদের কাছে এনেছি সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এটা কি না, ভারতের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের জন্য কিছু মৌলিক অধিকার দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, এটা তোমরা শুনেছো। আবার ভারতীয় সংবিধানে প্রত্যেকটি নাগরিকের জন্য আবার কিছু ফান্ডামেন্টাল ডিউটিও অ্যাপ্লাই করা হয়েছে। তো সেই ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা হলো 11টা। সেই ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা ভিডিওটার সাথে থেকো। আর একটা কথা বলে রাখি, ফান্ডামেন্টাল ডিউটি থেকে দুটো স্টার্টিং পয়েন্টে দুটো কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে ফান্ডামেন্টাল ডিউটিটি বা মৌলিক কর্তব্য, এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো এটার সঠিক উত্তর হবে 51A। আর আরেকটা কোশ্চেন আছে যে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটার যে সঠিক উত্তর সেটা হলো ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়া। ওকে, তো চলো আজকে আর সময় নষ্ট করবো না, বেশি লেন্দি করবো না, ভিডিওটার সাথে তোমরা থেকো। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আবার বলছি স্কিপ করো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। চলো আজকে শুরু করা যাক ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটি। লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেগুলো বলছিলাম তোমাকে, যে ভারতীয় সংবিধানের 11টি মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো তোমাদের সামনে সেটাই আলোচনা করার জন্য আমি রেখেছি। তো চলো শুরু করা যাক। ভারতীয় সংবিধান নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির রূপরেখা দেয়, যা 1976 সালে 42তম সংশোধনী আইন দ্বারা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালের 86তম সাংবিধানিক সংশোধনী আইনে আরও কয়েকটি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, এবং 51A ধারায় মোট 11টি মৌলিক কর্তব্যের বর্ণনা আছে। ওকে, মানে ভারতীয় সংবিধানে যেরকম আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেরকম কিছু মৌলিক কর্তব্যও দেওয়া হয়েছে, এবং এই মৌলিক কর্তব্যের যে ব্যাপারটা সেটা ভারতীয় সংবিধানে 51A ধারায় বর্ণিত করা আছে, এবং 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে পরীক্ষায়, সেটা হলো ওই মৌলিক কর্তব্যের যে ধারণাটা সেটা কোন দেশ থেকে অনুকরণ করা হয়েছে? এটা সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম মৌলিক কর্তব্য কি বলা হয়েছে না, সংবিধান মেনে চলা, সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। অর্থাৎ সংবিধানের আদর্শকে আমাদের মানতে হবে, জাতীয় পতাকাকে আমাদের সম্মান জানাতে হবে, জাতীয় সঙ্গীতকে আমাদের সম্মান জানাতে হবে, এবং সংবিধানের যে আদর্শ, মতাদর্শ, সেগুলিকে আমাদের পাথেয় করে চলতে হবে। তো এই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো এই 1 নম্বর মৌলিক কর্তব্যে বলা হয়েছে। তাহলে এবার চলো নেক্সট পেজ। 2 নম্বর যে মৌলিক কর্তব্যের কথা আমরা জানি বা আজকে জানবো, সেটা হলো সংবিধানের আদর্শগুলিকে লালন করা এবং সেগুলিকে অনুসরণ করা, যা আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। অর্থাৎ এই সংবিধান যখন তৈরি হয়েছিল, B.R. আম্বেদকর তৈরি করেছিলেন, তোমরা জানো, যাকে সংবিধানের প্রণেতা বলা হয় বা জনক বলা হয়, সংবিধানের প্রতিষ্ঠাতা বলা হয়। তো তাদের তো অক্লান্ত পরিশ্রম, অনেক ত্যাগের মাধ্যমেই সংবিধানটা আমরা পেয়েছি, যে সংবিধানের ওপর ভর করে আমরা আজকে 2024 সালে সেই সংবিধানকে ভর করে আমরা বিভিন্ন আইন প্রণয়ন করি, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট করি। তো এটা তো একটা বিশাল বড় আদর্শের জায়গা। তো সেই আদর্শকে অনুসরণ করার কথা বলা হয়েছে। 3 নম্বর কি না, 3 নম্বর ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা ক্ষুণ্ণ না করা এবং রক্ষা করা, মানে অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব, একতাকে রক্ষা করা। আর 4 নম্বর হলো দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদানের জন্য যখনই আহ্বান করা হবে তখন ঝাঁপিয়ে পড়া। মানে জাতীয় ক্ষেত্রে যদি কোনো রকম দেশের স্বার্থে যদি কোনো রকম আহ্বান করা হয়, তখন প্রত্যেকটি নাগরিকের আমাদের মৌলিক কর্তব্য হলো সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের কাজে নিজেকে নিয়োগ করা, সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে। সুতরাং দেশকে আমাদের সবসময় সামনে রেখে চলতে হবে, কারণ আমরা ভারতের জনগণ, এবং এই যে সংবিধান সেটা আমাদের জন্যই, এবং মৌলিক কর্তব্য আমাদের জন্যই। সুতরাং এইটুকু আমাদের করে যেতে হবে। এরপরে নেক্সট পেজ দেখো, 5 নম্বরে কী বলা হয়েছে, ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি, অভিন্ন ভ্রাতৃত্বের চেতনা উন্নীত করা, নারীর মর্যাদার প্রতি অবমাননাকর অভ্যেসগুলি পরিত্যাগ করা। অর্থাৎ
বর্ণ, ধর্ম, জাতি, বিভিন্ন সমস্ত মানে ক্ষুদ্রাতিক্ষুদ্র যে সংকীর্ণতা সেগুলোকে অতিক্রম করে ভারতের যে বৈচিত্র্য আমরা জানি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেই বৈচিত্র্যকে নিজেদের মধ্যে কী বলবো, বৈচিত্র্যকে নিজেদের কাছে নিয়ে আসা এবং সেই বৈচিত্র্যে নিজেদের গা ভাসানো, এগুলো আমাদের করতে হবে। এবং অবশ্যই নারীদেরকে খুব সম্মান করতে হবে, নারীদের অমর্যাদা করলে চলবে না, এগুলোকে পরিত্যাগ করতে হবে। ৬ নম্বর হলো মূল্যবান এবং আমাদের যৌগিক সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ। মানে আমাদের সংস্কৃতির যে ঐতিহ্যগুলো আছে, যেগুলো সংরক্ষণ করা আছে, সেগুলিকে মূল্য প্রদান করা। আর ৭ নম্বর হলো বন, হ্রদ, নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। অর্থাৎ আমাদের শুধু মৌলিক কর্তব্য মানে যে একটা বিষয়ের মধ্যে সীমিত তা নয়। যেমন পরিবেশকে রক্ষাও করতে হবে, যেমন বন, হ্রদ, নদী, বন্য প্রাণী, তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা। এই সমস্ত জিনিসগুলোই খুব সহানুভূতির সাথে করতে হবে। ওকে ফ্রেন্ডস? এবার নেক্সট আসছে ৮ নম্বর মৌলিক অধিকার। এটি একটি বলছে যে বৈজ্ঞানিক বিকাশ, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা। ৮ নম্বর। মানে বৈজ্ঞানিক বিকাশে সহায়তা করা, বিজ্ঞানের যে নানা রকম বিবর্তন আসছে সেগুলোর সাথে তাল মিলিয়ে চলা, সেগুলোকে সম্মান প্রদর্শন করা। সর্বোপরি মানবতাবাদ, মনুষ্যত্ব সবথেকে বড় ধর্ম। শিক্ষাই মানুষকে মানবদরদী করে তোলে এবং মানবতার আদর্শে উন্নীত করে। সুতরাং এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর ৯ নম্বরে বলেছে জনসাধারণের সম্পত্তি রক্ষা করতে এবং সহিংসতা পরিহার করতে। মানে জনসাধারণের সম্পত্তি রক্ষা করতে হবে এবং সহিংসতা মানে অহিংস হয়ে আমাদের সমস্ত কিছু চিন্তাভাবনা করতে হবে, হিংসাকে পরিহার করতে হবে। আর ১০ নম্বর হলো ব্যক্তি এবং সমষ্টিগত কার্যকলাপের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা করা, যাতে জাতি ক্রমাগত প্রচেষ্টা এবং কর্তৃত্বের উচ্চ স্তরে উঠতে পারে। তো ব্যাপারটা খুবই সহজ, কি মানে সমষ্টিগতভাবে কার্যকলাপের মাধ্যমে শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা করা। জাতি ক্রমাগত প্রচেষ্টা করবে এবং জাতির যাতে আরও বিকাশ হয়। জাতি যেন, মানুষ্য জাতি, হ্যাঁ, যেন বিকাশের দিকে অগ্রসর হতে পারে। সমস্ত ধরনের ভেদাভেদ থেকে নিজেকে দূরে সরিয়ে মানবতার আদর্শে নিজেকে গা ভাসিয়ে দিতে পারে। এইটাই হলো বলতে চেয়েছে। আর ১১ নম্বর যেটা, সেটা হলো আমাদের শেষ মৌলিক অধিকার। তো এখানে কি বলা হয়েছে না, ৮৬তম সংশোধনী আইনের দ্বারা সংবিধানে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। আগে ১০টি ছিল, এখন ১১টি হয়েছে ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে বলছে ব্যক্তি অধিকারকে সামাজিক দায়িত্ববোধের অনুভূতি প্রদানের লক্ষ্যে শিক্ষার অধিকার যুক্ত করেছে। ওকে ফ্রেন্ডস? তো তোমরা আজকে দেখলে, তোমাদের সামনে মৌলিক কর্তব্য নিয়ে আমি আলোচনা করলাম। তোমাদের কেমন ভিডিওটা লাগলো বলো। এই যে তোমাদের সুন্দরভাবে এই উপস্থাপনা করলাম, এগুলো খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি এটা পুরোপুরি পড়ে যাও, কোনো রকম শর্ট আউট করবে না, পুরোপুরি পড়ে যাও, তোমরা নিশ্চয়ই কৃতকার্য হবে, সফলতা লাভ করবে, এই কামনাই করি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। আর ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হবে, নতুন ভিডিও আপলোড করব। ততক্ষণের জন্য আলবিদা।